আসসালামু আলাইকুম, সবাইকে হাসিব টিউটরের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা আমার অনুপাত বিশ্লেষণ অর্থাৎ রেশিওর অঙ্কগুলো, আমার সূত্রগুলো তোমরা দেখছো সামনে, অর্থাৎ দুইটা আমি সূত্রের ভিডিও দিয়েছিলাম। তো সূত্রের ভিডিওটাতে আসলেই ক্লিয়ার হওয়ার কথা, 10টা সূত্র দিয়েছি। আজকে আমি ঢাকা এবং রাজশাহী বোর্ড 21 সালের প্রশ্ন দুইটা সমস্যা সমাধান করবো আর কি। তোমরা কষ্ট করে স্ক্রিনের মধ্যে প্রশ্ন দুইটা দেখে নাও। রাজশাহী বোর্ড 21-এর এশিয়া ট্রাভেলস কোম্পানি লিমিটেডের 31শে ডিসেম্বর তারিখে 2020 সালে আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। মূলধন ও দায়সমের সাইডে ছিল শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি যেটা মালিকানা সত্ত্বের অংশ, 10% ঋণপত্র, বকেয়া খরচ এবং প্রদেয় হিসাব। 10% ঋণপত্র একটা দীর্ঘমেয়াদী দায়, বকেয়া খরচ একটা চলতি দায়, আর প্রদেয় হিসাব একটা চলতি দায়। মোট ছিল 14 লক্ষ টাকা। তো সম্পদ সমূহ সাইডে ছিল স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল, ব্যাংক জমা। অর্থাৎ স্থায়ী সম্পদ ব্যতীত নিচের সবগুলো যেগুলো দেওয়া ছিল সবগুলো হচ্ছে আমার চলতি সম্পদ। তো ক নাম্বারে বের করতে বলছিল বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত। তো আমরা যদি বিনিয়োজিত মূলধন, আমরা জানি যে বিনিয়োজিত মূলধন বের করার সূত্র হচ্ছে দুইটা। বিনিয়োজিত মূলধন বের করার সূত্র দুইটা, একটা হচ্ছে সম্পদের দৃষ্টিতে আর একটা হচ্ছে দায়ের দৃষ্টিতে। তো সম্পদের দৃষ্টিতে আমি সূত্রটা আবার বলতেছি। সম্পদের দৃষ্টিতে বের করার সূত্র হচ্ছে মোট সম্পদ থেকে মোট সম্পদ কাউন্ট করতে হবে অবশ্যই অসমন্বিত ব্যয় বাদ দিয়ে। মানে মোট সম্পদ থেকে আমি যদি চলতি দায় বাদ দিই তাহলে আমি বিনিয়োজিত মূলধন পাবো। এখন অনেকেই প্রশ্ন করতে পারো বিনিয়োজিত মূলধন জিনিসটা কি। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে দীর্ঘমেয়াদী তহবিল বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। এখন সম্পদের দৃষ্টিতে বিনিয়োজিত মূলধন আমরা বের করবো না, কারণ এটা একটু বড়। তো দায়ের দৃষ্টিতে আমি যদি বের করি, এখানে প্রশ্নতে দেওয়া আছে। আচ্ছা, ক নাম্বারে বিনিয়োজিত মূলধন দেখো, যে উপাদান দেওয়া থাকবে সেই উপাদান দিয়ে আমি বিনিয়োজিত মূলধন বের করতে পারবো। আমি সম্পদের দৃষ্টিতেও বের করতে পারবো, আমি দায়ের দৃষ্টি থেকেও বের করতে পারবো। তো দায়ের দৃষ্টিতে আমি বের করি, দেওয়া আছে প্রশ্নতে শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি আর দীর্ঘমেয়াদী দায়। দায়ের দৃষ্টিতে সূত্র হচ্ছে মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায়। তো মালিকানা তহবিলের অপর নাম কিন্তু মালিকানা সত্ত্ব, দুটা সেম জিনিস। মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায়। তো মালিকানা তহবিল বের করতে, মালিকানা তহবিল বের করার সূত্র হলো কি, শেয়ার মূলধন যোগ সংরক্ষিত আয় মানে সঞ্চিত উদ্বৃত্তের উপাদান মাইনাস অসমন্বিত ব্যয়। তো মালিকানা তহবিলের মধ্যে এখানে দেওয়া আছে শুধু শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি। তো আমি লিখলাম শেয়ার মূলধন, আমি একটা প্রতিটা শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি যোগ দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে একটা উপাদান আছে, সেটা হচ্ছে 10% ঋণপত্র যোগ 10% ঋণপত্র। তো বিনিয়োজিত মূলধন বের করার আমি বারবারে বললাম সূত্র দুইটা, একটা দায়ের দৃষ্টিতে একটা সম্পদের দৃষ্টিতে। আমি দুইটাই বের করে দেখাবো, তোমাদের যেটা মন চায় সেটা দিয়ে করলেই হবে। তো মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায়। তো মালিকানা তহবিল বের করলাম, উপাদানগুলো আছে শুধুমাত্র শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি। তো শেয়ার মূলধন কত টাকা, শেয়ার মূলধন 9 লক্ষ টাকা আর সাধারণ সঞ্চিতি হচ্ছে 2 লক্ষ টাকা। তো 9 লক্ষ যোগ 2 লক্ষ, আর দীর্ঘমেয়াদী ঋণপত্র আছে 1 লক্ষ। তো টোটাল যোগ করলে হচ্ছে 12 লক্ষ টাকা। অবশ্যই এখানে টাকা লিখতে হবে এবং এখানে ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে হবে। ক্লিয়ার? এটা হলো আমার দায়ের দৃষ্টিতে, দুইটার যে কোনো একটা দিলে হবে। এবার সম্পদের দৃষ্টিতে দেখো, সম্পদের দৃষ্টিতে বের করা হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায়। তো মোট সম্পদ আমার এক সাইডে দেওয়া আছে 14 লক্ষ টাকা, অ্যান্ড চলতি দায় আমি বের করব। চলতি দায় আছে এখানে দুইটা, বকেয়া খরচ আর প্রদেয় হিসাব। $50,000 যোগ 1,50,000।
প্রতি হিসাব আছে 1,50,000, বকেয়া খরচ আছে 50,000। এটা যোগ করছে হলে 2 লক্ষ টাকা যোগ করলে হয় -2 লাখ। তো 14 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা গেলে হচ্ছে 12 লক্ষ টাকা। তো দেখো বিনিয়োজিত মূলধন তোমরা দুইভাবে বের করতে পারবা, একটা মোট সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে, আর একটা মালিকানা সত্ত্ব থেকে বা মালিকানা তহবিলের সাথে তুমি যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করো তাহলে আমার বিনিয়োজিত মূলধন পাবো। ক নাম্বার ক্লিয়ার? খ নাম্বারে যাইছে হচ্ছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত, তো মোট লাভ অনুপাতের সূত্র আমরা জেনারেলি জানি, উপরে হচ্ছে মোট লাভ, নিচে হচ্ছে নিট বিক্রয় ইন্টু 100। তো মোট লাভ বের করে দুইটা নিয়মে, আমি আমার সূত্রের ভিডিওতে অবশ্যই দিয়ে দিছি মোট লাভ কীভাবে বের করে। তবু দেখো মোট লাভ বের করে হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে যদি আমি নিট ক্রয় বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্য বাদ দেই তাহলে মোট লাভ পাবো, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিলেও মোট লাভ পাবো। আর একটা হচ্ছে হার কি দেওয়া আছে সেটা দেখব। এখানে দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, সেই বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে এবং 20 সালে বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল 18 লক্ষ টাকা। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার দেওয়া আছে কিন্তু টাকা দেওয়া আছে বিক্রয়ের উপরে। তাহলে আমি বিক্রয় ইন্টু মুনাফার হার এই সূত্র দিয়ে করব। কি বললাম? বিক্রয় ইন্টু মুনাফার হার। যদি মুনাফার হার দেওয়া থাকে তাহলে আমাকে এই সূত্র দিয়ে করতে হবে। এখন বিক্রয় ইন্টু মুনাফার হার, মুনাফার হারটা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, কিন্তু প্রশ্নতে বিক্রয়ের টাকা দেওয়া। তাহলে কি করব? আমি একটা সূত্র লিখে দিচ্ছি, দেখো এইদিকে 100%, 50%, 33.33%, 25%, 20%, 16.67%। দেখো 100%, 50%, 33.33%, 25%, 20%, 16.67%। এই পার্সেন্টের সূত্রটা মাথায় তোমার মনে রাখতে হবে। এখন এখানে আমার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট? 25%, কিন্তু টাকা দেওয়া আছে বিক্রয়ের। তাহলে আমরা জেনারেলি জানি যে কোনো প্রতিষ্ঠানে আমার মুনাফাটা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বেশি ধরা হয়, বিক্রয়ের উপর কম ধরা হয়। কেন? কারণ বিক্রয়ের টাকাটা বেশি থাকে আর বিক্রিত পণ্যের টাকাটা কম থাকে। এখন বিক্রয়ের উপর যেহেতু মুনাফার হার 25% দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যেহেতু মুনাফার হার 25% দেওয়া আছে, তাহলে আমাকে বিক্রয়ের উপর পার্সেন্টেজ করতে গেলে 20% করতে হবে। ওকে, তাহলে আমার বিক্রয় দেওয়া আছে কত? প্রশ্নতে দেওয়া আছে 18 লক্ষ টাকা ইন্টু, তাহলে আমি মুনাফার হার কত? 20% ধরবো। কেন ধরলাম? কারণ আমি বললাম যে আমার যদি এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকতো তাহলে আমি সরাসরি 25%ই করতাম, কারণ এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, এখানে দেওয়া আছে বিক্রয়ের টাকা। এই জন্য আমাকে মুনাফার হারটা বিক্রয়ের উপর নিয়ে যেতে হলো। ওকে, তাহলে আমি 18 লক্ষ টাকার আমি 20% করব। উপরে 20, নিচে আছে 100। আমি বারবার বলবো যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে, কারণ তাহলে দক্ষতা বাড়বে। তো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে উপরে থাকতেছে 1,80,000 টাকারে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3,60,000 টাকা হবে। ওকে, পরীক্ষায় তুমি ক্যালকুলেটর সহ করবো, কিন্তু আমি ক্যালকুলেটর ছাড়া করাচ্ছি এই কারণে যেন এগুলো ভার্সিটি অ্যাডমিশনে অনেক কাজে লাগে। তাহলে আমি মোট লাভ পাইলাম 3,60,000 টাকা। তো আমি মোট লাভে 3,60,000 টাকা দিলাম। এখন নিট বিক্রয়, আমি জানি নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে আমি যদি অলিখিত বিক্রয় থাকে তাহলে আমি যোগ করব আর ফেরত থাকলে মাইনাস করব। ওকে, এখন এখানে কিচ্ছু নাই, সরাসরি নিট বিক্রয় দেওয়া আছে, এর সাথে কোনো কাজ করা নাই। 18 লক্ষ টাকা
এখন যদি আমি 3,60,000 রে 18 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমি পার্সেন্টটা পাবো। দেখো 3,60,000 ভাগ 18 লক্ষ ইন্টু 100 তাহলে কত হয় 20%। তাহলে আমি সরাসরি 20% দেব। ক্লিয়ার? এরপর হচ্ছে নিট লাভ অনুপাত। এখন নিট লাভ যদি বের করতে পারে সেমভাবেই করব, যে নিট লাভ অনুপাত উপরে হচ্ছে নিট লাভ, নিচে হচ্ছে নিট বিক্রয় ইন্টু কি 100। এখন নিট লাভ কত আছে, নিট লাভ আমাকে বের করতে হবে। তো আমি দুইটা সমান সমান ফাঁকা রাখলাম। এখানে মোট লাভ যেহেতু আমি বের করছিলাম, মোট লাভ নিট লাভ সমান সমান মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়। যদি প্রশ্নতে পরিচালন ব্যয় দেওয়া থাকে তাহলে আমি মাইনাস করে দিব। তাহলে মোট লাভ পাইছিলাম 3,60,000 মাইনাস পরিচালন ব্যয় প্রশ্নতে দেওয়া আছে 90,000, তাহলে হবে হচ্ছে 2,70,000। 2,70,000 আমি নিট লাভের উপরে লিখব। আর নিট বিক্রয় তো আমি ওখানে ছিলই 18 লক্ষ টাকা। তাহলে 2,70,000 ভাগ 18 লক্ষ ইন্টু 100 অর্থাৎ 15% আসে। তুমি এটা যদি ক্যালকুলেটর ছাড়া করো, এই শূন্য এই শূন্য কাটবো, এই শূন্য এই শূন্য কাটবো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, অর্থাৎ 270কে আমি 18 দিয়ে ভাগ করব। 270 18 দিয়ে ভাগ করলে 15ই হবে, তাহলে 15%। ওকে, এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে চাইছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত। এখন চলতি অনুপাতের তো আমি সূত্র তোমাদেরকে বলছিলাম যে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে কি চলতি অনুপাত কিভাবে বের করব? চলতি সম্পদ ভাগ চলতি দায়। ওকে, তাহলে চলতি অনুপাত বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে আমি দুইটা সমান সমান ফাঁকা রাখবো। এখানে চলতি সম্পদ সমান সমান চলতি সম্পদ কি কি দেওয়া আছে? মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল এবং ব্যাংক জমা। যোগ প্রাপ্য বিল যোগ নগদ তহবিল এবং ব্যাংক জমা। এসব অ্যামাউন্ট যোগ করলে হচ্ছে মজুত পণ্য দেওয়া আছে 2 লাখ, প্রাপ্য হিসাব 1 লাখ, এরপর নগদ তহবিল দেওয়া আছে, প্রাপ্য বিল দেওয়া আছে 50,000, নগদ তহবিল 50,000। আর ব্যাংক জমা দেওয়া আছে 2 লক্ষ টাকা। 2 লাখ 2 লাখ 4 লাখ, একে 5 লাখ, 5 লাখ একে 6 লাখ। তাহলে আমি চলতি সম্পদ পাইলাম কত? 6 লক্ষ টাকা। ওকে, এরপর চলতি দায় বের করব। তো চলতি দায়ের মধ্যে দেওয়া আছে বকেয়া খরচ আর প্রদেয় হিসাব।
যেটা আমি ক নাম্বারে বের করছিলাম, সরি খ নাম্বারে বের করছিলাম। তো খ নাম্বারে চলতি দায় বের করছিলাম, বকেয়া খরচ আর প্রদেয় হিসাব যোগ করে 2 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ বাই হচ্ছে 2 লক্ষ। তো 6 লাখে 2 লাখ দিয়ে ভাগ করলে হচ্ছে 3:1। আমি বারবারই বলছি অনুপাত থাকলে আমি রেশিও চিহ্ন দিব। আর এই মানে অনুপাত চিহ্ন বার আর পার্সেন্টেজ এটা নিয়ে আমি একবার বলছি। অনুপাত দিব হচ্ছে বার দিব হচ্ছে আবর্তন লেখা থাকলে, আর যেগুলোকে আমি 100 দিয়ে গুণ করবো ওখানে মুনাফার হার লেখা থাকলে আমি পার্সেন্টেজ দিব, আর বাকি ক্ষেত্রে আমি অনুপাত চিহ্ন দিব। ওকে, এরপর থাকে হচ্ছে তারল্য অনুপাত। তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ ভাগ চলতি দায়। তো আসলে তারল্য অনুপাত 2 ভাগে বের করা যায়। একটা হচ্ছে তরল সম্পদ বাই চলতি দায়, আর এটা তরল সম্পদ ভাগ তরল দায়। কিন্তু যে পদ্ধতি আমি পরে বললাম, অর্থাৎ তরল সম্পদ বাই তরল দায়, এটা এখন চালু নেই বা ওই পদ্ধতিতে করা যাবেও না। তোমাদের এই পদ্ধতিই করতে হবে, চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখন তরল সম্পদ ভাগ চলতি দায়। এখন তরল সম্পদ আমি কিভাবে বের করব? তরল সম্পদ বের করবো তো চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য যোগ অগ্রিম খরচ করব। আমি চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্যের অগ্রিম খরচ যদি বাদ দিয়ে দেই তাহলে আমি তরল সম্পদ পাবো। এখন চলতি সম্পদ কি আমি 6 লাখ টাকা বের করছিলাম খতে, হ্যাঁ সমাপনী মজুত পণ্য প্রশ্নতে দেওয়া আছে হচ্ছে 2 লক্ষ টাকা। আর অগ্রিম খরচ দেওয়া নাই। তো 6 লাখ থেকে যদি 2 লাখ চলে যায় তাহলে 4 লক্ষ টাকা। তাহলে 4 লাখ আমি উপরে লিখব। আর চলতি দায় আমি তোমাদের বলছি, চলতি দায় এই প্রশ্নতে দেওয়া আছে মাত্র 2টা, একটা হচ্ছে বকেয়া খরচ আর একটা হচ্ছে প্রদেয় হিসাব। ওকে, এখন বকেয়া খরচ আর প্রদেয় হিসাব দেওয়া আছে। বকেয়া খরচ দেওয়া আছে 50,000, প্রদেয় হিসাব দেওয়া আছে 1,50,000। সো যেহেতু আমি খ থেকে বের করছি, আমার গতেটা বের করার দরকার নাই। সো আমি 2 লক্ষ টাকা লিখব। তো 0 কেটে দিব, তাহলে 2:1। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। এছাড়াও যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিও এবং ফলো দিও। ওকে, আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।